হৃদয় হার্ট থাকে বুকের বাঁ দিকে, কয়েকজনের ক্ষেত্রে আবার ডান দিকে। এমন হলে অনেক সময় শ্বাস নিতে সমস্যা হয়। এরকমই সমস্যা নিয়ে ঝাড়খণ্ড থেকে কলকাতায় আসেন এক রোগী, আর তারপর বিরল হার্ট সার্জারি। এখন তিনি সুস্থ রয়েছেন। সজারুর কাঁটা জীবনের কাঁটা হয়ে দাঁড়ায়নি। বুকের বাঁ দিকে কাঁটা বিঁধে গেলেও মৃত্যু হয়নি দেবাশিসের। ব্যোমকেশের রুদ্ধশ্বাস গোয়েন্দা গল্পের দেবাশিস ভট্ট, তার মতোই হৃদয় ঝাড়খণ্ডের বিকাশ পাসওয়ানের। বাঁ দিকে নয়, হার্ট বুকের ডান দিকে, ডাক্তারি ভাষায় যাকে বলে ডেক্সট্রোকার্ডিয়া। হার্ট বুকের বাঁ দিকে থাকার জায়গায় ডান দিকে থাকে। এই কারণে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক সময় শরীরের নানান রকমের সমস্যা দেখা দেয়। কয়েক বছর ধরে এমনই সমস্যা হচ্ছিল ঝাড়খণ্ডের বিকাশ পাসওয়ানের। মাঝে মধ্যেই শ্বাসকষ্টে ভুগছিলেন। কয়েক মাস আগে সমস্যা বাড়ে, চিকিৎসা করাতে পশ্চিমবঙ্গে আসেন, ভর্তি হন SSKM-এ। চিকিৎসকেরা জানান হার্ট সার্জারির প্রয়োজন। গত মাসে সে বিরল অস্ত্রোপচার হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। সফল অপারেশনের পরে বিকাশ পাসওয়ান এখন সুস্থ। मेरी जो बीमारी है 3 साल से पीड़ित था। सबने बोला हार्ट है, तो यहाँ का नाम सुना इस हॉस्पिटल में। इस हॉस्पिटल में आया तो हमको अच्छा लगा, समझे तो हम काम करवाए। हमको बहुत सुंदर सेवा मिला और अभी हम ठीक हूँ। বুকের উল্টো দিকে হার্ট, বাঁ দিকের বদলে ডান দিকে। কয়েক লক্ষের মধ্যে একজনের এমন হয়। সেরকমই একজন ঝাড়খণ্ডের বিকাশ পাসওয়ানের। শ্বাসকষ্টের সমস্যা মেটাতে তার হার্টের মাইট্রাল ভালভ পরিবর্তন করা হয়। আপনারা দেখলে বুঝতে পারবেন যে ওর চেস্ট এক্সরেটা কিন্তু হার্টটা মুখটা হচ্ছে ডান দিকে, যেটা সম্পূর্ণ উল্টো দিকে। তো এক্ষেত্রে একটা কম্বিনেশন তৈরি হয়েছিল, একটা জন্মগত ত্রুটি তার সাথে একটা অ্যাকোয়ার্ড প্রবলেম। সো ইটস অ্যান এক্সট্রিমলি রেয়ার কেস অ্যান্ড রেয়ারলি রিপোর্টেড কেস অফ আ ডেক্সট্রোকার্ডিয়া উইথ আ মাইট্রাল ভালভ প্রবলেম। অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল, তার কারণ আমি বলছি যে এই জিনিসটা খুবই রেয়ার। ডেক্সট্রোকার্ডিয়া এইটা আমার লাইফে প্রথম সার্জারি ডেক্সট্রোকার্ডিয়াতে, যেখানে হার্টটা বাঁ দিকের জায়গাতে ডান দিকে রয়েছে। ভালভ রিপ্লেস করলাম এবং তিনি সব দিক থেকেই সুস্থ এবং কোনো সমস্যা নেই তার। ঝাড়খণ্ডের বাসিন্দা এই বিকাশ পাসওয়ানকে সুস্থ করে জীবনের আলো দেখালো তা সত্যি ব্যতিক্রমী। এবং ডান দিকে এই হার্ট থাকাকালীন অবস্থায় তার মাইট্রাল ভালভের এই যে পরিবর্তন করা হলো, তা বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসেও অত্যন্ত বিরল বলেই মনে করছেন চিকিৎসকরা। অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। সল্টলেকে সোনা ব্যবসায়ীর খুনে এবার চাঞ্চল্যকর তথ্য। ধৃত দুই অভিযুক্তকে জেরা করে পুলিশ জানতে পেরেছে 28 অক্টোবর 6 জন মিলে মারধর করেন সোনা ব্যবসায়ীকে। বেল্ট খুলে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। চর, ঘুষি, লাথি কিছুই বাদ দেননি। মারধরের জেরেই মৃত্যু হয় স্বপন ক্যামিলার। এরপর বিডিওর নির্দেশে নীলবাতির গাড়ি করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় যাত্রাগাছিতে। সল্টলেকের দত্তাবাদে দোকান সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবার খুনের অভিযোগ করেছে জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে। এই ঘটনায় শনিবার বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ ঠিকাদার তুফান থাবাকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 28 অক্টোবর নিউ টাউনের বহুতলে সোনা ব্যবসায়ীকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে 6 জন মিলে মারধর করেন। বেল্ট খুলে স্বপন কামিল্লাকে মারেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। লাথি, চড়, ঘুষি কিছুই বাদ দেননি। খুন করতে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয়নি। উদ্দেশ্য ছিল চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা। কিন্তু মারধরের সময় স্বপন কামিল্লার মাথার পিছনে আঘাত লাগে, তার জেরে মৃত্যু হয়। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে বিডিওর নির্দেশেই নীলবাতির গাড়িতে করে সোনা ব্যবসায়ীর দেহ ফেলা হয় নিউ টাউনের যাত্রাগাছিতে। বিডিও নাকি সকলকে বলেছিলেন কিছু হবে না।
29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। তার সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। দেখুন, ঘনিষ্ঠ বলতে আমি কিছু বুঝি না, কারণ আমি যেহেতু একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছি। আমি একটা কথা আপনাদেরকে বলছি, আগাম বলছি, যে আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা বেশি দূর আর দৌড়াতে পারবে না, কারণ ষড়যন্ত্রকারীদের পরাস্ত হবেই, কারণ বিচার বিভাগ আছে। বিডিওর মুখে বারবার শুধু ষড়যন্ত্রের তত্ত্ব, কিন্তু তদন্তের তথ্য বলছে অন্য কথা। পুলিশ আগেই জানতে পেরেছে। 29 অক্টোবর কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি ফিরে যান প্রশান্ত বর্মন। এবার ধৃতরাও জেরায় স্বীকার করেছেন 29 অক্টোবর অ্যাপ ক্যাবে কলকাতা বিমানবন্দরে যান বিডিও প্রশান্ত বর্মন। সঙ্গে ছিলেন ঠিকাদার তুফান থাপা। এই ঠিকাদার নাকি রাজগঞ্জের বিডিওর বন্ধু। তুফানের বাড়ি আলিপুরদুয়ারের কালচিনির চিনচুলা চা বাগানে। প্রতিবেশীদের দাবি বিডিওই ফাঁসিয়েছেন তুফানকে। हम लोग तो छोटे से देखा है उसको, तूफान को, जो ऐसा काम करते हुए आज तक नहीं सुना। किसी ने फंसाया होगा शायद इसको। वो किसका साथ में आप क्या क्या काम करते हो उसको तो बड़ा बड़ा आदमी कॉन्ट्रैक्टर सब है, एक किसके साथ में काम करते हो सबको तो हमको उतना मालूम नहीं है। সোনা ব্যবসায়ী খুনে গ্রেপ্তার 2। নিহতের পরিবারের প্রশ্ন, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করছে না পুলিশ? ড্রাইভারকে গ্রেপ্তার করলে কি হবে? আমার কিছু লাভ নেই। আমি যে মেরে ফেলছে প্রশান্ত বর্মা, তাকে গ্রেপ্তার করতে চাই, তাকে গ্রেপ্তার করুন। শনিবার দিনভর রাজগঞ্জের অফিসে দেখা যায়নি খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে। সন্ধ্যের পর তিনি অফিসে ঢোকেন। আমাদের যেহেতু SRER এর কাজ চলছে, ফর্মগুলো বিএলআররা কি কাজ করছে, যেমন আমি নিজেও যেমন আরও আছি, আমাদের ছুটির দিন বলে কিছু হয় না, আমাদের 24 আওয়ার্স কাজ করতে হয়, কিন্তু কাজ তো ঠিক রাখতে হবে। আমার তো অফিসটা করতেই হবে, অফিস তো জনগণকে তো পরিষেবা দিতে হবে। এই জন্য আমি একটা কথা বলি, জলপাইগুড়ি জেলায় যত ব্লক রয়েছে পারফরমেন্স দেখুন না। আমি যে টেবিলে এসেছি একটা ফাইল নিয়ে। নিউজ 18 বাংলা। সোনা ব্যবসায়ীকে খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। এবার তাঁর চাকরি নিয়ে চাঞ্চল্যকর তথ্য। আরটিআই করে পাওয়া তথ্য অনুযায়ী 2017 সালের WBCS এক্সিকিউটিভ পরীক্ষার প্রিলিমিনারি সফলদের তালিকায় প্রশান্ত বর্মনের নামই ছিল না। পরে তালিকা সংশোধন করে তার নাম যুক্ত করা হয়। মূল পরীক্ষায় তিনি প্রথমও হন। রাজবংশী তাসখেলের রাজগঞ্জের বিডিওর দাবি এসব ষড়যন্ত্র। এই নিয়ে আগে থেকে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এবার দ্রুত শুনানির দাবি করলেন আইনজীবী। প্রশান্ত বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও। তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ীকে খুনের অভিযোগ করেছে নিহতের পরিবার। এখানেই শেষ নয়, তার চাকরি নিয়েও গুরুতর অভিযোগ। এই দেখুন, এটা WBCS এক্সিকিউটিভ পরীক্ষার 2017 সালের মেরিট লিস্ট। প্রথম নাম প্রশান্ত বর্মন, অর্থাৎ তিনি WBCS পরীক্ষায় ফার্স্ট। এই নিয়ে আরটিআই করা হয়, তৈরি হয় বিতর্ক। আরটিআই করে পাওয়া জবাব এখন প্রকাশ্যে এসেছে। 2017 সালের WBCS এক্সিকিউটিভ পরীক্ষায় সফলদের তালিকা পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দেওয়া হয়। 2017 সালের 13 এপ্রিল ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করা হয়। প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 সফলদের তালিকায় ছিল না। রোল নাম্বার 1700333 এর পরে যে রোল নাম্বারটি ছিল সেটি 1700375। 2017 সালের 21 এপ্রিল সফলদের তালিকার একটি সংশোধনী প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন। সংশোধনীতে প্রশান্ত বর্মনের রোল নাম্বার 1700353 যুক্ত হয়। কিভাবে রোল নাম্বারটি সফলদের তালিকায় ঢুকলো তার কোনো নথি কমিশন খুঁজে পায়নি। আমি বিডিও রাজগঞ্জ প্রশান্ত বর্মন আগেও বলেছি, এটা ষড়যন্ত্রের শিকার। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করবার চেষ্টা। একটাই কারণ, আমি যে সমাজ থেকে উঠে আসছি সেই সমাজের পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যে 1 র্যাঙ্ক করেছিলাম। তখন থেকে আমার পিছনে লেগেছিল
আমার মৃত্যু পর্যন্ত তারা লাগতেই থাকবে, এবং আমার মৃত্যু যদি কখনো হয় সেটাও হয়তো একদিন বিতর্কের কারণ হয়ে দাঁড়াবে। পাবলিক সার্ভিস কমিশন উত্তর দিয়ে বলছেন যে তিনি প্রিলিতে কোয়ালিফাই করেননি। কোর্টের কাছে খাতা তুলে দিয়েছি, যেখানে আমরা দেখিয়েছি কিভাবে একটা খাতাকে ম্যানিপুলেট করা হয়েছে, এবং লেখা দেখলে স্পষ্ট বোঝা যায় হাতের লেখাগুলো বিভিন্ন লোকের। আমরা চেয়েছি যাতে তার চাকরি খারিজ হয়, এবং একই সঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বে যারা আছেন, যাদের নির্দিষ্ট প্রয়াসে এই ধরনের বেনিয়ম করে নিয়োগ হওয়া এবং যার ফলশ্রুতিতে এই ধরনের দাবাং ভিডিওর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, তা বন্ধ করা যায়। নিউজ 18 বাংলা। আর এবার দেখাবো জীবিত হয়েও এসআইআর এ মৃত। কসবায় সেখানে এসআইআর এর মৃতের তালিকায় এক জীবিতের নাম রয়েছে। আতঙ্কে 40 বছর ধরে ভোটদাতা সুদেব পাল। 1985 সাল থেকে ভোটার এই সুদেব পাল। কসবার 108 নম্বর ওয়ার্ডের ভোটার গোটা পরিবার। 2002 সালে ভোটার লিস্টে রয়েছে সুদেব পালের নাম। 2025 সালের জানুয়ারির ভোটার লিস্টেও নাম রয়েছে। তবে সেই সুদেব পালের নাম এবার মৃতের তালিকায় এসআইআর এ। কিভাবে সম্ভব? কেন এই ঘটনা? রৌনক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রৌনকের কাছে যাব। রৌনক, 2025-এর এসআইআর এর তালিকায় নাম রয়েছে, আবার 2025-এর যে জানুয়ারির ভোটার লিস্ট সেখানেও নাম রয়েছে সুদেব পালের। তাহলে এসআইআর এর সেই সুদেব পালের নাম এবার মৃতের তালিকায় কিভাবে? দেখো, একেবারে এই প্রশ্ন তিনিও খুঁজছেন। তোমায় দেখাবো একটা ছবি, যে 2002 সালে যে নির্বাচন তালিকা ছিল, সেই নির্বাচন তালিকায় কিন্তু এখনো স্পষ্ট রয়েছে এই সুদেব পালের নাম। এবং ঠিক 2002-এর পরে চলতি বছরের জানুয়ারি মাসে 2025 সালের যে খসড়া, সেখানেও কিন্তু এই সুদেব পালের নাম বর্তমান রয়েছে, এবং 2024 সালে তিনি ভোটও দিয়েছে। এবং ঠিক এই মাসেই, অর্থাৎ যখন এই এসআইআর প্রক্রিয়া শুরু হয়, ঠিক দুদিন আগে যখন বিওলো তার বাড়িতে আসে, তখন হঠাৎই তাকে বলা হয় তার নামে ইমিউনেশন ফর্ম আসেনি। তার জায়গায় কি দেখানো হয়? এই যে ক্যান্সেল লিস্ট, যে ক্যান্সেল লিস্ট অর্থাৎ মৃত ব্যক্তিদের নাম যেখানে রয়েছে, সেই ক্যান্সেল লিস্ট ইতিমধ্যে রয়েছে এই সুদেব পালের নাম। এটা কিভাবে সম্ভব? 2002 সালে যার নির্বাচন তালিকায় নাম রয়েছে, 2025 সালের যে খসড়ায় তার নাম রয়েছে, ঠিক দুদিন আগে বিএলও এসে তাকে দেখাচ্ছে যে তার নাম বাতিল রয়ে গেছে এবং মৃতের তালিকায় তার নাম রয়েছে। সেক্ষেত্রে এই ধরনের ঘটনা যখন বিএলওর কাছে জানতে চাওয়া হয়, বিএলও কোনোভাবেই জানাতে পারছেন না যে কেন তার নাম বাদ গেল। সাময়িকভাবে তিনি চিন্তায় পড়েছে, আতঙ্কের মধ্যেও রয়েছে। একেবারে রৌনক, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনি দীর্ঘদিন ধরে বলছেন ভোট দিয়ে আসছেন, যখন এই এনুমারেশন ফর্ম আসলো, আপনার নাম কেন বাদ গেল কি বলছেন? জিজ্ঞেস করেছিলাম, কিছুই বলতে পারেনি। কত সাল থেকে আপনি ভোট দিচ্ছেন? 1985 সাল থেকে ভোট দিয়ে আসছি। এখানকার স্থায়ী বাসিন্দা? স্থায়ী বাসিন্দা। আচ্ছা, আপনার পরিবারের বাদবাকি যারা সদস্য রয়েছে তাদের সকলের কি নাম রয়েছে তালিকায়? সবার নাম রয়েছে, শুধু আমারটাই নেই, সবারটা আছে। সেক্ষেত্রে আপনার 2002 সাল, যেটা বলা হচ্ছে 2002 সালের নির্বাচন তালিকা, সেখানেও তো আপনার নাম স্পষ্টত রয়েছে। 2002-এও ভোট দিয়েছে, কিন্তু এবছরের নাম আসেনি। এবছরের নাম আসেনি। কসবার সুদেব পাল তিনি আতঙ্কে রয়েছেন, কারণ তিনি তো জীবিত, তারপরেও কি করে এসআইআর এর তালিকায় তিনি মৃত? 1985 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভোট দিয়েছেন সুদেব। পরিবারের 5 সদস্যের নাম রয়েছে এসআইআর এর ফর্ম, অথচ এসআইআর এর মৃতের তালিকায় সুদেব পালের নাম। বিএলওর সদুত্তর না পেয়ে কমিশনের নালিশ ভোটারের। রৌনকের কাছে আরো একবার যাব। রৌনক, ঠিক এই জায়গা থেকে বিএলওর অবস্থান কি, এবং বিএলওর কাছ থেকে কেন কোনো সদুত্তর পেলেন না এই ভোটার? দেখো, তিনি যেমনটা অভিযোগ করছে, বিএলও নিজেই জানে না যে কেন তার নাম বাদ গেল, এবং একজন জীবিত ব্যক্তি যিনি গত বছরও ভোট দিয়েছেন, তাকে কিনা মৃতদের লিস্টে তার নাম লিস্টেড করা হলো। সেক্ষেত্রে কমিশন যে ধরনের এই লিস্ট আপলোড করছে, সেখানেই কিন্তু একটা বড় সড়ো গড়মিলের দেখা মিলছে। এবং যদি খাস কলকাতার মতো জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটে, তাহলে গ্রাম থেকে শুরু করে মফস্বলগুলিতে এরকম একাধিক ঘটনা কিন্তু ইতিমধ্যে আমাদের সামনেও আসছে। সেক্ষেত্রে তিনি যেটা অভিযোগ করছেন,
বলছেন একজন জীবিত ব্যক্তি কিভাবে এই মৃতের তালিকায় তার নাম আসে এবং তিনি কার কাছে যাবেন এর সুরাহা পেতে তিনি অবশ্যই তার প্রাথমিক যে স্টেপ হবে, যে বিএলও এসছে তাকেই জিজ্ঞাসা করবেন। সেই মতো তিনি যখন বিএলওকে জিজ্ঞেস করেন যে কেন তার নাম বাদ গেল, বিএলও পুরোপুরি চুপ এবং তিনি কিভাবে তার নাম পরবর্তীতে নিয়ে আসা যাবে সেই বিষয়ে কোনো কথা বলতে পারছে না। সেক্ষেত্রে কলকাতার মানুষজনের যদি এরকম ভোগান্তির শিকার হতে হয় তাহলে গ্রাম বাংলা থেকে শুরু করে মফস্বলের মানুষজনের এরকম একাধিক ঘটনা আমাদের সামনে আসছে এবং তার কিন্তু একটা অভিযোগ, বড় কোনো অভিযোগ একেবারে কেন উঠে আসলো যখন আপনি বিএলওকে প্রশ্ন করেছিলেন বা জিজ্ঞেস করেছিলেন তখন তারা কি বলল? কোনো উত্তর দিতে পারেনি, কিছুই বলতে পারেনি। এবার কি করবেন? যথেষ্ট চিন্তার কারণ। সে তো দেখা যাক কি হয়। মানে পরবর্তী পদক্ষেপ কি থাকবে? আপনি কি নির্বাচন কমিশন বা কোথাও জানাবেন বিষয়টা নিয়ে? নিশ্চয়ই জানাতে হবে। ইলেকশন কমিশন বাদ দিয়ে দিয়েছে।